আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে আলোচনায় আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষের পদার্থ ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি বইয়ের নাম হচ্ছে বস্তুর ধর্ম ও তরঙ্গ, এবং অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ। আলোচনার বিষয় হচ্ছে এই অধ্যায়ে প্রয়োজনীয় যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, এবং আমি আশা রাখব যে তোমরা এই অধ্যায়ে যতগুলো সূত্র নিয়ে আলোচনা করা হবে সকল সূত্রই তোমরা নোট করবা, কেননা আমাদের এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা বিভিন্ন প্রতিপাদন করতে গেলে এই সূত্রগুলো আমাদের সাময়িকভাবে মনে রাখার খুবই প্রয়োজন। কেননা তোমরা এই সূত্রগুলো তোমাদের ইন্টারমিডিয়েট ব্যাচে করে এসেছো, আবারও এই সূত্রগুলোই আমাদের মূলত অনার্স ফার্স্ট ইয়ারে প্রমাণ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সূত্রগুলো তোমরা মুখস্থ করেছিলে বা ভুলে গেছো বা অনেকে করনি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের এই সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরাও এই সূত্রগুলো নোট করবে এবং খুব সুন্দর করে মুখস্থ করবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা প্রথমেই বললাম যে এই অধ্যায়ের নামটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ সম্পর্কে যখনই আমরা জানব, এই অধ্যায়ের প্রথম নামটা কি? মহাকর্ষ। মহাকর্ষ সম্পর্কে বলতে এখানে আমাদের এই মহাবিশ্বের যে কোনো স্থানে যে কোনো বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানতে হবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী সম্পর্কে আমরা কি জানি। আমাদের যে পৃথিবী, এই পৃথিবীটা হচ্ছে অর্ধগোলাকার, অর্থাৎ বলতে পারো যে গোলাকার বাট অর্ধগোলাকার। ঠিক আছে, আমি কলম দিয়ে আঁকিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝার ক্ষেত্রে। তো এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে, একটি গড় ব্যাসার্ধ আছে। এই পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ যদি এটা বৃত্ত হয় তাহলে এইটুকু হচ্ছে তার কি ব্যাস, এবং এই ব্যাসের অর্ধেক, ঠিক আছে, ব্যাসের যে অর্ধেক, ব্যাসের অর্ধেকটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে 6.38 ইন্টু 10⁻³ কিলোমিটার, যাকে আমরা মিটারে যদি প্রকাশ করি তাহলে 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে আমাদের খুবই গুরুত্ব সহকারে এই মানটা মনে রাখতে হবে। এরপর পৃথিবীর আয়তন সম্পর্কে আমাদের জানতে হবে। পৃথিবী তো একটা গোলাকার বস্তু, তাহলে আমরা গোলাকার বস্তু বা গোলকের যদি আয়তন বিবেচনা করি তাহলে মোটামুটি আমাদের এই পৃথিবীর আয়তন নির্ণয়ের সূত্রটা দাঁড়ায় V = 4/3 πr³, অর্থাৎ V = 4/3 πr³। এই আরটা কিসের মান? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই আরটা হচ্ছে এই মান, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। এরপর যে বিষয়টা জানতে হবে পৃথিবীর ভর। পৃথিবীর ভরটা কি? পৃথিবীর ভরটা হচ্ছে 6 × 10⁻²৪ কেজি। পৃথিবীর ভর কত? 6 × 10⁻²৪ কেজি। তাহলে আমাদের পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে গেলে এই কয়েকটা বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর আয়তনের সূত্র কত, পৃথিবীর ভর কত, ঠিক আছে। এরপর যে বিষয়টা আমরা জানবো যে পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্বটা কত? পৃথিবীর ঘনত্বটা হচ্ছে 5.5 × 10⁻³ কেজি মিটার কিউব।
ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্ব। ভর সূত্র হচ্ছে ভর সমান সমান হচ্ছে আয়তন গুণন ঘনত্ব। ঘনত্বকে আমরা স্বাভাবিকভাবে রো দ্বারা প্রকাশ করি। ভর ইকাল টু হচ্ছে আয়তন গুণন ঘনত্ব। এই যে এই সূত্রটা, তাহলে ঘনত্ব, পৃথিবীর ঘনত্বটা কত? 5 × 5 × 10⁻³ এটা কত? কেজি মিটার কিউব। ঠিক আছে, এই মানটা মনে রাখবা। আচ্ছা, এরপর সূর্যের ভর সম্পর্কে যদি আমরা জানি, সূর্যের ভরটা হচ্ছে সূর্যের ভরটা কত? সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত? সূর্যের এত পরিমাণ ভর কেজি। ঠিক আছে, সূর্যের মূল সূত্রে এবার আমাদের জানতে হবে মহাকর্ষ ধ্রুবক কি। ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবক বা মহাকর্ষ বল সম্পর্কে যখন আমরা জানবো, তখন মহাকর্ষ একটি ধ্রুবক পাওয়া যায়। তো যাই হোক, মহাকর্ষ ধ্রুবকের মানটা অবশ্যই মনে রাখতে হবে। এটা আমরা পরবর্তীতে ক্লাসে দেখাবো কিভাবে মহাকর্ষ ধ্রুবক বের হয়। মহাকর্ষ ধ্রুবক G = 667 × 10⁻11। এককটা সবাই ভুল করে, এই এককটা মাথায় রাখবা। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, কেজি স্কোয়ার /2 এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের একক। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বলের সূত্র F = G × m1m2/d²। এখানে যে মহাকর্ষ বল, এই বল সম্পর্কে আমরা যে সূত্রটা জেনে এসেছি এর আগে, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা, ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা যাদের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি ধরা হয় r, এবং এই বস্তুর ভর যদি হয় m1 এবং এই বস্তুর ভর যদি হয় m2, ঠিক আছে, তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে, ঠিক আছে, নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, সেই সূত্রে বলা হয়েছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্ব এই যে r এর বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অথবা দূরত্বকে d দ্বারা যদি প্রকাশ করো, তাহলে দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের কি? মহাকর্ষ সূত্র। সেই সূত্র থেকে মূলত মহাকর্ষ বলের সূত্র এসেছে। F = মূলত সূত্রটাকে এভাবে লেখা হয় যে F সমানুপাতিক m1 m2, ঠিক আছে, /d²। এটা হচ্ছে আমাদের কি? মহাকর্ষ সূত্র। এই যে সমানুপাতিক চিহ্ন, এই চিহ্নটাকে যখন আমরা উঠিয়ে দিব, তখন আমাদের লিখতে হয় F = G m1 m2/d²। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সূত্র। এবার যে বিষয়টা জানবো, মহাকর্ষ প্রাবল্য। এইগুলো সূত্র আমরা প্রতিপাদন করে তোমাদের দেখাবো। জাস্ট তোমরা মনে রাখো যে মহাকর্ষ প্রাবল্য কি। মহাকর্ষ প্রাবল্যকে E = Gm/r²। এক্ষেত্রে এগুলোর বিবরণ কিন্তু দেওয়া আছে। দেখো, m1 = প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, m বড় হাতের যে m, এই যে বড় হাতের m, এই বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে কি? পৃথিবী এবং বস্তু এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আর হচ্ছে পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে যে মহাকর্ষ বিভবকে v দ্বারা প্রকাশ করা হয়, এবং মহাকর্ষ বিভবের মান এখানে কিন্তু সামনে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। তো এই সূত্র। এরপর হচ্ছে অভিকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল
দুইটা কিন্তু একই বিষয়, ঠিক আছে, কিন্তু একটু বিষয়ের মধ্যে পার্থক্য আছে। যখন মহাকর্ষ বলা হয় তখন মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু, ঠিক আছে, মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়। যদি একটা বিষয় বিবেচনা করো যে এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী, এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ, এটা হচ্ছে কি সূর্য। তো মহাকর্ষ কাকে বলা হয়? তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল একে মহাকর্ষ বলা যেতে পারে। সূর্য এবং মঙ্গল গ্রহের মধ্যে যে আকর্ষণ বল সেটাকেও মহাকর্ষ বলা যেতে পারে। তাহলে অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং যে কোনো একটি বস্তু, পৃথিবীর উপর আমি আছি, তুমি আছো, এদের মধ্যে যে কারণকার যে আকর্ষণ বল এটা হচ্ছে অভিকর্ষ বল। এবং পৃথিবী এবং সূর্যের মধ্যেকার আকর্ষণ বলটাও কিন্তু মহাকর্ষ বল। আবার পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যবর্তী যে আকর্ষণ বল এটাও কিন্তু মহাকর্ষ বল। এই কারণে প্রশ্নে বলা হয় যে সকল মহাকর্ষই হচ্ছে অভিকর্ষ নয়, কিন্তু সকল অভিকর্ষই মহাকর্ষ বল। এটা আবারও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ততদূর পর্যন্ত এটুকুই জেনে রাখো যে অভিকর্ষ বল এই যে মহাকর্ষ বলের সূত্রের মতোই। তো এরপর আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে 7 নম্বর সূত্র, পৃথিবীর পৃষ্ঠে। এবার দেখো যে 7 নম্বর সূত্রে বলা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ এইচ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটি বস্তুর অভিকর্ষণ কি হবে, সেক্ষেত্রে এখানকার কে প্রকাশ করা হয় এইচ দ্বারা, ঠিক আছে। এখানকার যে অভিকর্ষ স্তরণ, এখানকার অভিকর্ষ স্তরণকে মূলত প্রকাশ করা হয় এইচ দ্বারা। এবং এইচ ইকাল টু হচ্ছে পৃথিবীর এই যে পৃথিবীর জি ইন্টু 1 - 2h ডিভাইডেড আর, এই সূত্র দ্বারা। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ এইচ ইকাল টু ইন্টু 1 - 2h ডিভাইডেড বাই আর, এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। পরবর্তীতে এই সূত্র আমরা ব্যাখ্যা করব কিভাবে হয়। এরপর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষ স্তরণ, অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় এবং এইচ গভীরতায়, ঠিক আছে, এইচ গভীরতায় এই পজিশনে, অর্থাৎ ডি গভীরতায় বলা হয়েছে, ডি গভীরতায়, এই যে ডি গভীরতায় যে আমাদের অভিকর্ষ স্তরণ হবে সেটা হচ্ছে ইন্টু 1 - d ডিভাইডেড বাই আর। এরপর যেটা হচ্ছে যে অক্ষাংশে অভিকর্ষ স্তরণ ল্যামডা অক্ষে, অর্থাৎ যে আমাদের পৃথিবী গোলাকার, এখানে দুইটা অক্ষ আছে, ঠিক আছে, আমাদের মেরু অক্ষ এবং বিষুবীয় অঞ্চল, অর্থাৎ অঞ্চলের উপর ভিত্তি করে, এবং কি বলা হয়েছে যে বিভিন্ন ধরনের যে অক্ষগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন যে অক্ষগুলো আছে, এই অক্ষর সাথে যখন আমাদের অভিকর্ষণ ত্বরণ নির্ণয় করতে হয় তখন জি ল্যামডা ইকাল টু মাইনাস আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার, ঠিক আছে। ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, ঠিক আছে। ওমেগা কি? পৃথিবীর কৌণিক বেগ। এই ওমেগা সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, জাস্ট এখন মনে রাখো। এবার হচ্ছে পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র কি? পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র হচ্ছে এম ইকাল টু হচ্ছে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে পৃথিবীর ভর নির্ণয়ের সূত্র। এরপর হচ্ছে পৃথিবীর ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে 12 নম্বর, অর্থাৎ 11 নম্বর সূত্রটি, অর্থাৎ পৃথিবীর ঘনত্ব হচ্ছে রো ইকাল টু হচ্ছে 3g ডিভাইডেড বাই 4 আর জি। এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর ঘনত্ব নির্ণয় সূত্র। একক কি? এককটা মনে রাখবে কেজি মিটার পার কিউব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব। এরপর হচ্ছে কৃত্রিম উপগ্রহর রৈখিক বেগ,
কৃত্রিম যে উপগ্রহগুলো রয়েছে এগুলো রৈখিক বেগ, এগুলো কিন্তু কৌণিক বেগ না, এটা হচ্ছে রৈখিক বেগ। আর কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ দুইটা কিন্তু আলাদা বিষয়, এখানে একসাথে আমি লিখে রেখেছি। একটা হচ্ছে রৈখিক বেগ আর একটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে রৈখিক বেগ, ঠিক আছে, রৈখিক বেগ এটা ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকাল টু হচ্ছে আমাদের √/g m ডিভাইডেড এখানে আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ, অর্থাৎ আমাদের কৃত্রিম যে উপগ্রহগুলো রয়েছে এই কৃত্রিম উপগ্রহর রৈখিক বেগ, যেটাকে অর্থাৎ এখানে আমি লিখেছি যে এই স্কোয়ার, ঠিক আছে, এখানে √/, এই √/টা যখন তুলে দেওয়া হয় তখন হাফ হয়ে যায়, হাফ আকারে লেখা যায়। এবং পৃথিবীর হচ্ছে কি পৃথিবীর ভর এখানে কিন্তু মনে রাখবা। এরপরে যেটা বিষয় আলোচনা বিষয় কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর কৌণিক বেগ, অর্থাৎ পর্যায়কাল। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। এবং এখানে 2π কৌণিক বেগ। এগুলো পরবর্তীতে আলোচনা করব আরও বিস্তারিত। এরপরে যেটা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ ও আবর্তনকালের মধ্যবর্তী সম্পর্ক। কৃত্রিম যে আমাদের উপগ্রহগুলো রয়েছে এদের রৈখিক বেগ, এই যে রৈখিক বেগ আমরা বললাম, এটা রৈখিক বেগ এবং কী বলেছে যে আবর্তনকালের মধ্যে সম্পর্ক। আমরা জানি একটা সূত্র, ওমেগা ইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই আর। ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি, একটা সূত্র লেখা হয়। আবার হচ্ছে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে বড় হাতের টি পর্যায়কাল। আবার এই ওমেগা ইকুয়াল টু লেখা হয়, ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, ভি ডিভাইডেড বাই আর, অর্থাৎ এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ভি হচ্ছে ওই বস্তুর রৈখিক বেগ। এরকমভাবে কিন্তু মূলত আলোচনা করা হয়। যেহেতু আমরা ওমেগা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র মনে রাখবো, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে এই আরটাকে যদি এভাবে পার করে দেওয়া হয় তাহলে কি হবে, অর্থাৎ ওমেগা আর ইকুয়াল টু হচ্ছে ভি। ঠিক আছে, একটা বিষয় জানতাম যে ওমেগা ইকুয়াল টু 2π ডিভাইডেড টি, 2π ডিভাইডেড টি, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু 2π ডিভাইডেড টি এবং আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে একটা বিষয়, ওমেগা ইকুয়াল টু আমরা আগে বললাম যে 2π ডিভাইডেড বাই টি, আর এই পাশে হচ্ছে ইন্টু ওমেগা ইন্টু আর, তাই না, আর ইকুয়ালটা হচ্ছে ভি। কিন্তু এই আরটা হচ্ছে তো সেই আর, যে আরটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ, এটা যদি আর হয় বড় হাতের আর, এবং এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আর উচ্চতায় যেহেতু উপগ্রহটা ঘুরবে, তাহলে এইটুকুর উচ্চতা, তাহলে মোট উচ্চতা কত হবে, আর প্লাস আর, অবশ্যই, তাই না, আর প্লাস আর। তাহলে এই যে আর, এই আরটা কিন্তু মূলত এখানে আর প্লাস আর। তাহলে আমরা মূল সূত্রটা কীভাবে লিখতে পারি, যে এই যে এখানে লেখা আছে, অর্থাৎ ওমেগা আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে ভি, আর ওমেগার পরিবর্তে আমরা লিখেছিলাম কি যে 2π ডিভাইডেড বাই টি। এই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর প্লাস আর, ছোট হাতের আর, ঠিক আছে। এটা হচ্ছে এই সূত্র, যে এইচ, এখানে যে উচ্চতাকে এইচে ব্যবহার করা যায়, এখানে দেখো এইচ ব্যবহার করা হয়েছে, অথবা আর ব্যাসার্ধ লিখতে পারো। হচ্ছে
কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ঠিক আছে, যে কোনো উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক। অর্থাৎ যে কৃত্রিম উপগ্রহ, এটা যদি পৃথিবী হয়, এখান থেকে যদি উচ্চতা এইচ হয়, পৃথিবীর ব্যাসার্ধ সবসময় বড় হাতের আর, ঠিক আছে। তো আবর্তনকাল, অর্থাৎ এই যে পৃথিবী ঘুরতেছে, আবর্তনকালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এই আবর্তনকালের মধ্যবর্তী সম্পর্ক দেখো খুব সুন্দর করে এটা আমরা প্রতিপাদন করে দেখব যে কিভাবে মূলত বিষয়টা ঘটেছিল। কিন্তু সূত্রটা মনে রাখো, H=gm টি স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই সূত্রটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহর উচ্চতা এবং আবর্তনকালের মধ্যে সম্পর্ক। এরপর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে যে কোনো বস্তুর মুক্তিবেগ, এই যে মুক্তিবেগ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয় এবং সেই বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে, যদি এত কিলোমিটার করে যায়। আর সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের মুক্তিবেগকে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগকে আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়। এই মুক্তিবেগকে সংক্ষেপে আবার প্রকাশ করা হয় √2g আর, এটা দ্বারা। সেক্ষেত্রে জি তো ধ্রুবক, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে অভিকর্ষ ত্বরণ জি এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। অভিকর্ষ বল বা বস্তুর ওজন, এই একই কথা কিন্তু। অভিকর্ষ পৃথিবীর নিজের প্রতি যে আকর্ষ বল বা কোনো বস্তুর ওজন, সেটাকে হচ্ছে আমাদের W হচ্ছে mg, কোনো ওয়েট বোঝানো হয় mg, অর্থাৎ বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এটাই হচ্ছে আমাদের ওজন, আবার এটাই হচ্ছে আমাদের অভিকর্ষ বল। এফ দ্বারাও প্রকাশ করা হতে পারে। এফ দ্বারা প্রকাশ করলে বুঝতে হবে এটা অভিকর্ষ বল, এবং ডাব্লিউ দ্বারা প্রকাশ করলে সেটা বুঝবো আমরা সংক্ষেপে যে এটা হচ্ছে আমাদের ওজন, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 18 নম্বর সূত্র, কৃত্রিম উপগ্রহ এই উচ্চতায় পাঠাতে কৃত কাজ। অর্থাৎ আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠ হতে, পৃথিবীর পৃষ্ঠ হতে, ঠিক আছে, আমাদের এই পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায় কোনো একটি উপগ্রহ পাঠাবো। এখানে পাঠাতে হলে আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে। কিসের বিরুদ্ধে কাজ করতে হবে? কেননা আমাদের পৃথিবীর নিচ দিকে, অর্থাৎ অভিকর্ষ বল আমাদের সবসময় নিচ দিকে টানার কারণে আমাদের বস্তুগুলো নিচে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে আসি, কিন্তু এই অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল কাটিয়ে আমাদের এই মহাশূন্যে বস্তুটাকে পাঠাইতে হবে। তাহলে আমাদের এই অভিকর্ষ বলের বিরুদ্ধে একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে, দেখো এখানে সুন্দর করে সূত্রটা লিখে রাখা হয়েছে, W=gmm ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস h। এই সূত্রটাই হচ্ছে আমাদের অর্থাৎ পৃথিবী থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাতে কৃত কাজের পরিমাণ। তারপর হচ্ছে যে 19 নম্বর সূত্র। 19 নম্বর সূত্রটা হচ্ছে গিয়ে কৃত্রিম উপগ্রহ আবর্তনকাল। এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে যে আমাদের উপগ্রহগুলো আবর্তন করবে। এরপর যে বিষয়টা, যে আমরা এখন মূল বিষয়ে আসি, যে আমাদের কেপলার গ্রহ সংক্রান্ত বিভিন্ন সূত্র আবিষ্কার করেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, বাট এই মুহূর্তে আমরা যেটা করব, যে সূত্রগুলো খুব সুন্দরভাবে খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করব। দেখো এখানে সূত্র, 1 নম্বর সূত্র, কেপলারের যে 1 নম্বর সূত্র বলা হচ্ছে, প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। অর্থাৎ আমাদের যদি 2টা বিন্দুতে সূর্য কল্পনা করা হয়, ঠিক আছে, 2টা বিন্দুতে, তাহলে আমাদের যে পৃথিবীর এটা হচ্ছে উপবৃত্তাকার পথ।
এই বৃত্তাকার পথে যে কোনো একটি ফোকাস বিন্দুতে হয় 1 অথবা 2 যে কোনো একটা ফোকাস বিন্দুতে রেখে উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরতেছে। এই গ্রহগুলো ঘুরতেছে, তাহলে আমরা প্রথম সূত্রটা বলতে পারি প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। দ্বিতীয় সূত্রটা বলা হয়েছে যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ ধরা যাক যে এটা হচ্ছে আমাদের সূর্য, এই যে আমাদের উপবৃত্তাকার পথ, এখানে পৃথিবী আছে। এই যে সরল রেখা, আমাদের সরল রেখা, এই সরল রেখা বরাবর যেটুক সময়ে এইটুক আসবে সেক্ষেত্রে হচ্ছে যে এর যে আয়তন, অর্থাৎ এখান থেকে এখানে যেতে যে পরিমাণ সময় লাগলো, ঠিক এখান থেকে আবার এটুকু তো আসতে সমান এবং আয়তনটা এই দুই পাশের আয়তনটা সমান হবে। এটা সূত্রে বলা হচ্ছে যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এই যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, সূর্যের চারিদিকে অর্থাৎ সূর্যের চারিদিকে যে গ্রহের আবর্তনকাল, গ্রহের যে আবর্তনকালকে টি দ্বারা যদি প্রকাশ করা হয়, আবর্তনকালের বর্গ, আবর্তনকালের যে বর্গ, এই বর্গটা কার সমান হবে? কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্ধ এই যে কক্ষপথ, এই কক্ষপথের যে ব্যাসার্ধ, এটাকে যদি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর বলা হচ্ছে ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে কেপলারের 3 নম্বর সূত্র। এরপর যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নিউটনের গতির সূত্র নিয়ে। নিউটন যে গতি সংক্রান্ত সূত্র দিয়েছে সেই সূত্র সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে প্রথম সূত্রে বলা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। অর্থাৎ এখানে খুব সুন্দর একটা সূত্র দেওয়া রাখা হয়েছে। এই সূত্রটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্রটা সবার জানা। এরপরে যেটা আলোচনার বিষয়, মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দু বা ভরের কোনো বস্তু এফ বল অনুভব করতে হবে, তবে ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য F=F/m মাত্রা সেক্ষেত্রে হবে F আমরা জানি ma এবং কেলেছে নিচে m, তাহলে এই m আউট, তাহলে ত্বরণের মাত্রাই হচ্ছে আমাদের মহাকর্ষ প্রাবল্যের মাত্রা। আমরা বলতে পারি মহাকর্ষ প্রাবল্যের মাত্রা হচ্ছে ত্বরণের মাত্রাই হচ্ছে মহাকর্ষ প্রাবল্যের মাত্রা। এরপরে যে বিষয়টা হচ্ছে অসীম দূরত্ব হতে এম ভরের কোনো বস্তু মহাকর্ষের কোনো ক্ষেত্রে আনতে ডাব্লু পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হলে ওই বিন্দুতে মহাকর্ষ বিভব হচ্ছে কাজ ডিভাইডেড বাই এম। অর্থাৎ যদি এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র যদি আমরা বিবেচনা করি, ঠিক আছে, মহাকর্ষ ক্ষেত্র এবং অসীম দূরত্ব হতে এখান থেকে যদি নিয়ে আসা হয় এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, তাহলে এখানে একটা কাজ সম্পন্ন হবে। এই কাজটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করতেছি এবং এই বস্তুর ভর যদি এম হয়, তাহলে এই বস্তুটাকে এই ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়, V=W, অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পন্ন করলো এবং যে পরিমাণ বস্তু নিয়ে আসতে, এটা হচ্ছে আমাদের কি মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভব W=Fs, আমাদের সূত্র জানি কাজ W কি Fs, এটা তো হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা। এই W কি Fs। আবার পক্ষান্তরে যে আরেকটা সূত্র সেটা হচ্ছে গিয়ে মাত্রা বের করা, mm কেটে গেলে এখানে
আমাদের এল অর্থাৎ ত্বরণের মাত্রা ইন্টু এখানে সরণের মাত্রা এল, অর্থাৎ এল টি ইনভার্স এখানে হতো কিন্তু একটা এল যুক্ত হলো। এবার নিউটনের মহাকর্ষ সূত্র, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে সংযোগ কি বলা হয়েছে যে বল বস্তুদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ এফ ইজিক্যাল টু এফ সমানুপাতিক, আমরা যে সূত্রটা একটু আগে দেখলাম, এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি নিউটনের মহাকর্ষ সম্পৃক্ত সূত্র। পর আমরা কিছু গাণিতিক সমস্যা বাছাই ক্ষেত্রে, ঠিক আছে, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু বিষয়গুলো জানতে হবে। যেমন গতির সাম্য অবস্থার উপগ্রহর অভিকেন্দ্রিক বা কেন্দ্রমুখী বল এফ ই এবং উপগ্রহের ওপর অভিকর্ষণ বল বা মহাকর্ষ বলের সমান হবে। অর্থাৎ যদি একটি সাম্য অবস্থা সৃষ্টি করতে হয় তাহলে যে অভিকেন্দ্রিক বা কেন্দ্রমুখী বল, অভিকেন্দ্রিক বা কেন্দ্রমুখী বল এবং উপগ্রহের অভিকর্ষ বল বা মহাকর্ষ বল, ঠিক আছে, এই দুইটা পরস্পর সমান হবে। আমাদের যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে পৃথিবী, তাহলে পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে আকর্ষণ বল, মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ যে বল, এটা হচ্ছে যে কৌণিক বল বা কেন্দ্রমুখী বল, এর নিজের দিকে যে টানার বল, ঠিক আছে, এই বল পরস্পর এফই, যেটাকে এফই দ্বারা প্রকাশ করা হয়, এই এফ এবং এফ ই পরস্পর কি হবে, সমান হবে, এটাই বোঝানো হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্রিক বল, সেটাকে কি বলা হচ্ছে, এফ ইজিক্যাল টু এম এ। আমরা স্বাভাবিক জানি বল ইকুয়াল টু হচ্ছে এম এ, ঠিক আছে, এম এ, কিন্তু এ কে আমরা ভাঙালে কি পাই, এম ওমেগা ইকুয়াল টু হচ্ছে এ ভি ডিভাইডেড বাই আর, অবশ্যই, তাই না। এরপরে হচ্ছে যে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করলে এক্ষেত্রে কক্ষপথ কি ব্যাসার্ধের সমান ধরা হয়। এই ক্ষেত্রে আমাদের যে আর প্লাস এইচটা ধরতাম, এটার পরিবর্তে আমরা শুধুমাত্র কি লিখব, আর লিখব। এবার হচ্ছে গিয়ে প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ জি এর পরস্পর সমান হয়, প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ পরস্পর সমান হয়। এ কারণে আমাদের প্রাবল্যকে মূলত ই দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষ ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয়। আর অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু যে বিস্তারের যে সূত্রটা, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেক্ষেত্রে এখানে লেখা আছে, দেখো, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন হলে সেক্ষেত্রে বিস্তারের সূত্রটা এ টু দি পাওয়ার এন প্লাস এন ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার। এই যে ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে, প্রথম পদের ক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন এ এক্স লিখতেছি, এই অংশটুকু লিখতেছি এ এবং এক্স, তখন এর সামনে যত পরিমাণ ঘাত ছিল সেটা ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। যখন 1 ফ্যাক্টোরিয়াল লিখতেছি তখন এর ঘাত থেকে 1 মাইনাস হয়ে যাচ্ছে এবং এক্সের উপর একটি ঘাত থাকবে। পরবর্তী পদটা যখন লিখতেছি তখন হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার এন, এক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 2, আর এর ঘাত থেকে 2 মাইনাস, এক্ষেত্রে দেখো এক্সের মাথার উপর কিছু ছিল না, তার মানে কি 1 ছিল, আর এই পাশে আসে কি হয়ে গেল, 2 হয়ে গেল। এইভাবে আমাদের পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের বিস্তারের সূত্র, যেটা তোমাদের ক্যালকুলাসে বা ফান্ডামেন্টাল ব্যবহার করতে হবে, এর আগে তোমরা ইন্টারমিডিয়েটে ব্যবহার করেছ। কিছু তথ্য দিয়ে রাখা হয়েছে এখানে, 1 পাউন্ড সমান কত কেজি, 1 পাউন্ড ইকুয়াল টু 0.4535 কেজি, এবং
1 কেজি সমান হচ্ছে 2.205 পাউন্ড। ঠিক আছে, পাউন্ডকে সংক্ষিপ্ত কীভাবে প্রকাশ করা হয়? এলবি দ্বারা। পাউন্ডকে সংক্ষেপে প্রকাশ করা হয় এলবি দ্বারা। তো 10 পাউন্ড সমান হচ্ছে 1 গ্যালন। আজকের মতো এটুকুই তোমাদের মাঝে আলোচনা ছিল, এবং আজকের মতো এটুকুই তোমাদের মাঝে আলোচনা করা হলো, এবং পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এবং মেন টপিকগুলো নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। দোয়া রাখি সবার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।